আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই ক্যাম্বিয়ার কিশোর বাতান অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা। আমরা শিডিউল অনুযায়ী আজকে হিসাব বিজ্ঞানের ক্লাস, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাই। সাথে সাথে তোমাদের যারা বন্ধুরা এখনো সংযুক্ত হয়নি, তোমাদের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে শেয়ার করে দাও, ইনভাইট করো, যাতে ক্লাসটা উপভোগ করতে পারে। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, নিশ্চয়ই তোমাদের উপকার হবে এবং আশা করি যে এই প্যান্ডেমিক সময় যে তোমরা সরাসরি ক্লাস করতে পারছো না, তার কিছুটা হলেও আমরা উপকারে আসবে, কিছুটা হলে তোমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা, কিশোর বাতান থেকে। আমরা আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে শুরু করব। আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় থাকবে, অর্থাৎ আজকে শিক্ষণ ফল থাকবে, যেটা তোমাদেরকে আজকে আমরা শেখানোর চেষ্টা করবো, সেটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য চিহ্নিত করতে পারবে, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে বলতে পারবে এবং হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে বলতে পারবে। অর্থাৎ আমরা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমরা হিসাব বিজ্ঞান শিখবো এবং তার জনক সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো আলোচনা করবো। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো, সংযুক্ত থাকে এবং মনোযোগ দিয়ে খেয়াল করো, এবং পাশাপাশি আমরা চেষ্টা করব বেশ কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেখানোর, যেভাবে বোর্ড পরীক্ষায় এমসিকিউগুলো থাকে। এই অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু এমসিকিউ থাকে এবং আজকে এই টপিকগুলো থেকেও এমসিকিউ থাকে। আমরা সেগুলোই তোমাদের উপস্থাপন করব এবং মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে এমসিকিউগুলো তোমরা এমনিই নিজেরাই করতে পারবে। ওকে বন্ধুরা, প্রথমে আসি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে। হিসাব বিজ্ঞান আমরা কেন করব, আমাদের কি উদ্দেশ্যে হিসাব বিজ্ঞান আমরা ব্যবহার করি, সেটা আমাদের জানা দরকার একজন হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে। প্রথমে আসি যে আমরা লেনদেনগুলো স্থায়ী লিপিবদ্ধকরণ করে থাকি। হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য হলো যে লেনদেনগুলো স্থায়ী লিপিবদ্ধ করা। আমরা লেনদেনগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা করব। লেনদেন হলো কিছু ঘটনা, তবে আমি একটু বলে যাই, লেনদেন হলো কিছু ঘটনা। সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ঘটনা ঘটে। এই ঘটনার মধ্যে কিছু ঘটনার সাথে কিছু বিষয় স্পেসিফিক কিছু স্পেশালিটি থাকে। তিনটা বৈশিষ্ট্য থাকে প্রধানত। যে সমস্ত ঘটনায় দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তনটা অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। আমি আবার বলছি, যে সমস্ত ঘটনায় কমপক্ষে দুইটা পক্ষ থাকবে এবং পক্ষ দুইটার মধ্যে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। হয়তো আমি কারোর কাছ থেকে আসবাবপত্র কিনলাম, আমার নগদ টাকা চলে গেল, আসবাবপত্র আসলো। এই যে আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তনটার জন্য আমি অর্থের মূল্যে বলতে পারি কত টাকা আসবাবপত্র, সাপোজ ৫,০০০ টাকার। তাহলে যে ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত ঘটনাকে বলা হয় লেনদেন। এবং হিসাব বিজ্ঞান আসলে মূলত এই লেনদেন নিয়ে হিসাব বিজ্ঞানের মূল কার্যক্রম। অর্থাৎ ঘটনার মধ্যে যেগুলো লেনদেন, সেগুলো নিয়ে হিসাব বিজ্ঞান কাজ করে। এই লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, যেহেতু আমরা হিসাবে খাতায় লেনদেনগুলো কিছু কৌশল অবলম্বন করে লিপিবদ্ধ করে রাখি, সেহেতু এই লেনদেনগুলো পার্মানেন্ট হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমরা এই লেনদেনগুলো এই হিসাবের খাতা থেকে আবার বের করে দেখতে পারবো। অর্থাৎ আর্থিক লেনদেনগুলো যখন আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করে থাকি, তখন এটা স্থায়ীভাবে আমাদের সংরক্ষণ থাকে। এবং স্থায়ীভাবে সংরক্ষণ থাকলে সুবিধা কি, সেটা হলো পরবর্তীতে এই লেনদেন সংক্রান্ত যে কোনো জটিলতা হোক, যে কোনো সমস্যা হোক, সেটা আমরা স্থায়ী এই হিসাব বই থেকে আমরা সেটা জানতে পারবো। তাহলে একটা হলো স্থায়ীভাবে লেনদেন লিপিবদ্ধকরণ, দ্বিতীয় হলো আর্থিক ফলাফল নির্ণয়। বন্ধুরা, আমরা আগেই বলছি যে আমার হিসাব বিজ্ঞানটা মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই সমস্ত কার্যক্রম, হিসাব বিজ্ঞানের সমস্ত কার্যক্রম একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই গঠিত হয়ে থাকে। আর্থিক ফলাফল বলতে বোঝায় আমরা সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল, আমরা ছাত্র হিসাবে আমাদের ফলাফল কি, আমাদের ফলাফল পরীক্ষার রেজাল্ট। আর একটা ব্যবসা প্রতিষ্ঠানে ফলাফল বলতে বোঝায় এই ব্যবসা প্রতিষ্ঠানটা সারা বছর ব্যবসা করলো, সে লাভ হলো না ক্ষতি হলো, এই যে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ফলাফল, লাভ বা ক্ষতি। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হলো, সারা বছর সে ব্যবসা বাণিজ্য করে লেনদেন করে সে লাভ করলো না ক্ষতি হলো, সেইটা আমরা জানতে পারি হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বলতে বোঝায় ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কি হলো সেটা জানা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে লেনদেন হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফলগুলো জানতে পারি বা নির্ণয় করতে পারি। এরপর আসি আর্থিক অবস্থা।
আর্থিক অবস্থা বলতে যে আমার যদি ব্যক্তিগতভাবে বলি যে আমার আর্থিক অবস্থা কেমন, ভালো বা খারাপ, বা আমার আর্থিক অবস্থা বলতে যে আমার কি পরিমাণ সম্পত্তি আছে এবং কি পরিমাণ দায় আছে। এই সম্পত্তি এবং দায়টা হলো আমার আর্থিক অবস্থা। ঠিক সেরকম ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ, অর্থাৎ একটা হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পত্তি আছে, কি পরিমাণ দায় আছে সেটা সে নিরূপণ করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে বন্ধুরা আমরা পেলাম যে আর্থিক অবস্থা নিরূপণ। প্রথম ছিল কি? প্রথম ছিল আমাদের লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, দ্বিতীয় ছিল আর্থিক ফলাফল নির্ণয়, তৃতীয় হলো আর্থিক অবস্থা নির্ণয়, চতুর্থ হলো ব্যয় নিয়ন্ত্রণ। হিসাব বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি যে আমাদের ব্যয়টা যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আমাদের লাভ, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য যে লাভ মুনাফা অর্জন করা, সেই মুনাফা অর্জনটা ব্যাহত হবে। আমরা যদি আমাদের ব্যয়টা যদি অনিয়ন্ত্রিত হয়, যাচ্ছে তাই আমরা যদি ব্যয় করে থাকি, তাহলে সে ব্যবসা প্রতিষ্ঠানে প্রফিট হবে না, সে ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখা সম্ভব না। তাহলে এই হিসাব বিজ্ঞান কি করে? হিসাব বিজ্ঞান যে যেখানে ব্যয়ের প্রয়োজন নেই সেটা সে নির্দিষ্ট করে দেয়, যেখানে ব্যয় প্রয়োজন সেটাও সে নির্ধারণ করে দেয়। অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনিয়ন্ত্রিত ব্যয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, অনিয়ন্ত্রিত ব্যয় ব্যক্তি জীবনের জন্য হুমকি স্বরূপ। অতএব আমাদের হিসাব বিজ্ঞান একটু গুরুত্বপূর্ণ কাজ করে যে সে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়কে নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। অর্থনৈতিক তথ্য পরিবেশন। আমরা গতকালকেও তথ্য নিয়ে কথা বলছিলাম যে আমরা জানি অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হলো একটা তথ্য ব্যবস্থা, অর্থাৎ সে তথ্য সরবরাহ করে থাকে। তথ্য কেন দরকার হয়? আমরা জানি যে আমাদের প্রতিনিয়ত যে সঠিক পরিকল্পনা নিতে হয়, সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সেটা নির্ভর করে সঠিক তথ্যের উপর। সঠিক তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। সেটা সব ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি আমি আগে সঠিক তথ্যটা পেয়ে যাই তাহলে আমার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। হিসাব বিজ্ঞান কি করে? একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক তথ্য আছে সেই তথ্যগুলো সে সরবরাহ করে থাকে, যা পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে এই তথ্যগুলো ব্যবহার করে থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো হিসাব বিজ্ঞানের, সেটা হলো আর্থিক তথ্য পরিবেশন করা। হিসাব বিজ্ঞান আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যে জালিয়াতি প্রতিরোধে সহায়তা করে। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে নানান রকমের জাল জুয়া চুরির সুযোগ থাকে এবং এই জাল জুয়া চুরির সুযোগ থাকলেই ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান সে অবসান হয়ে যেতে পারে যদি আমরা সঠিকভাবে জাল জুয়া চুরি রোধ করতে না পারি। হিসাব বিজ্ঞান সঠিকভাবে হিসাব সংরক্ষণ মাধ্যমে, সঠিকভাবে হিসাব রাখার মাধ্যমে এবং সিস্টেমেটিক্যালি সুকৌশলে যেহেতু সে লেনদেনগুলো লিপিবদ্ধ করে এবং সে নানা কৌশলে এই হিসাবগুলো উপস্থাপন করে, সেক্ষেত্রে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করলে জাল জুয়া চুরি করার সুযোগ কম থাকে বা জাল জুয়া চুরি করলেও সেটা খুব সহজে ধরা পড়ে। এই জন্য হিসাব বিজ্ঞান জাল জুয়া চুরি প্রতিরোধে সহায়তা করে থাকে এবং তার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সম্পদের সঠিক ব্যবহার। আমরা জানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঠিক ব্যবহারের উপর নির্ভর করে একটা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি। আমরা যদি সম্পদকে কাঙ্ক্ষিতভাবে যদি ব্যবহার করতে না পারি, সেক্ষেত্রে আমাদের সর্বাধিক মুনাফা, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যে মুনাফা অর্জন করা, সেই মুনাফা অর্জন ব্যাহত হবে। যদি আমরা সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারি তাহলে আমাদের সর্বোচ্চ মুনাফা আসবে, সর্বোচ্চ রিটার্ন আসবে। এই সম্পদের সঠিক ব্যবহার, সর্বোচ্চ ব্যবহারের করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান নানান রকমের দিক নির্দেশনা দিয়ে থাকে। এজন্য হিসাব বিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য হলো সম্পদের সঠিক ব্যবহারে সহায়তা করে থাকে। বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে থাকে। আমরা জানি যে আমাদের নানা লেনদেনের প্রতিনিয়ত অসংখ্য লেনদেন হয় এবং এই লেনদেনগুলো অনেক সময় আমরা হয়তো দেখা যায় যে অনেক সময় ভুলে যাই, অথবা নানান কারণে আমাদের মধ্যে এই লেনদেন সংক্রান্ত অর্থনৈতিক নানান বিরোধ সৃষ্টি হতে পারে নানান পক্ষের মধ্যে। যেহেতু লেনদেনগুলো হিসাবে খাতায় লিপিবদ্ধ করা হয়, সেহেতু এটা স্থায়ীভাবে থেকে যায়, যার ফলে পরবর্তীতে যে কোনো পক্ষের মধ্যে যদি আর্থিক বিরোধ দেখা যায় তাহলে এই হিসাবের বইগুলো থেকে, হিসাব বিজ্ঞানের যে সংরক্ষিত বইগুলো আছে সেই বইগুলো আমরা দেখে আমাদের পারস্পরিক যে আর্থিক যে বিরোধগুলো
সৃষ্টি হয় সেই বিরোধগুলো আমরা সমাধান করতে পারি। এছাড়া আরও কিছু কৌশল আছে, যেটা হলো অনেক সময় খুব বিশেষ কিছু স্পেশাল কিছু ক্ষেত্রে যদি বিরোধ শিখে দেখা যায়, সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুসরণ করে এই বিরোধগুলো নিষ্পত্তি করা যায়। তাহলে হিসাব বিজ্ঞান বিভিন্ন পক্ষের সময়ের মধ্যে আর্থিক যদি বিরোধ সৃষ্টি হয়, সেই আর্থিক বিরোধগুলো নিষ্পত্তির ক্ষেত্রে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে। এরপর আসি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা। আমরা জানি যে শিক্ষার্থীরা একটা সঠিক পরিকল্পনা আমাদেরকে সাকসেস নিয়ে আসে। আমরা যদি আজকে এখন ফার্স্ট ইয়ারে জাস্ট প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা অবতীর্ণ আছি, এই সময় যদি একটা সঠিক 2 বছরের একটা সঠিক পরিকল্পনা আমরা নিতে পারি যে আমরা কীভাবে পড়াশোনা করব, সঠিক পরিকল্পনা নিয়ে সেভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের ভালো একটা ফলাফল আসবে। ঠিক সেরকম ব্যবসা প্রতিষ্ঠানেও সঠিক পরিকল্পনা ব্যবসা প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো সঠিক পরিকল্পনা। হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে ম্যানেজমেন্টকে, ব্যবস্থাপকদেরকে অথবা ব্যবস্থাপকের পাশাপাশি যারা যেখানে যেরকম পরিকল্পনা গ্রহণ করা দরকার, সেই পরিকল্পনা প্রণয়নে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো পরিকল্পনা প্রণয়নে যারা পরিকল্পনা গ্রহণ করবে বিভিন্ন পক্ষসমূহ, সেই পক্ষসমূহকে পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে থাকে। দেন মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি। বন্ধুরা, মূল্যবোধ বলতে আমরা কি বুঝি? মূল্যবোধ হলো যে আমরা ভালো কাজগুলো করব এবং খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব। আমাদের সমাজের উন্নয়নে আমরা যে কাজগুলো ভালো সেই কাজগুলো আমরা করব, এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। আর জবাবদিহিতা হলো যে আমি যে কাজ করতেছি সে কাজটা সঠিকভাবে করতেছি কিনা সেটা কারো কাছে আমাকে কৈফিয়ত দেওয়া। তাহলে এখন হিসাব বিজ্ঞান মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং মূল্যবোধ এবং জবাবদিহিতা একটা হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আমরা যেহেতু প্রতিটা লেনদেন হিসাব বিজ্ঞানের একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী, নির্দিষ্ট কৌশল অনুযায়ী আমরা যেহেতু লিপিবদ্ধ করে থাকি, সেখানে আমাদের জাল জুয়াচুরি বা অনৈতিক কিছু করার সুযোগটা কম থাকে। তাহলে অনৈতিক কিছু করার সুযোগ কম থাকলেই আমাদের অটোমেটিক্যালি আমরা আমাদের মূল্যবোধকে আমরা ডেভেলপ করতে পারি। পাশাপাশি হিসাব বিজ্ঞানের যে কৌশল অনুসরণ করে আমরা লেনদেন লিপিবদ্ধ করে থাকি, সেক্ষেত্রে আমরা সঠিকভাবে লিপিবদ্ধ করলাম কিনা, হিসাব বিজ্ঞানের সঠিক কোনো নিয়ম অনুযায়ী আমরা লেনদেনকে লিপিবদ্ধ করলাম কিনা, এবং হিসাব বিজ্ঞানের সঠিক নিয়ম অনুযায়ী আমরা আর্থিক ফলাফল নির্ণয় করলাম কিনা, সেগুলো আমাদেরকে জবাবদিহি করার একটা সুযোগ আছে। অর্থাৎ যদি আমরা এই নিয়মের ব্যত্যয় ঘটাই, তাহলে আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়। তাহলে এই হিসাব বিজ্ঞানটাই একটা মানুষ যারা হিসাব সংরক্ষণ করে তাদের মূল্যবোধ সংরক্ষণ করতে সাহায্য করে। যেহেতু আমাদের এখানে মূল্যবোধের বাইরে কাজ করলে আমাদেরকে জবাবদিহি করতে হবে, অতএব সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এটাও একটা উদ্দেশ্য হলো মূল্যবোধ ও জবাবদিহিতা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য। তাহলে আমরা বেশ কয়েকটা উদ্দেশ্য জানলাম। আরও একটা উদ্দেশ্য আমরা দেখি যে বিক্রয় মূল্য নির্ধারণ করতে সহায়তা করে। আমরা যে পণ্যগুলো বিক্রয় করি সেই বিক্রয় মূল্য, সেই পণ্যটা কী মূল্যে বিক্রি করব। এখন হয়তো হতে পারে যে আমরা অনৈতিকভাবে অনেক সময় করি কি, আমাদের দাম 10 টাকা, আমরা সেটা 25 টাকা বিক্রি করি। না, সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য না। আমরা কাঙ্ক্ষিত কাম্য মাত্রায় আমরা মুনাফা অর্জন করব। সেক্ষেত্রে আমরা কি পরিমাণ কাম্য মাত্রায় মুনাফা অর্জন করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা প্রোডাক্টের মূল্য নির্ধারণ করব, বিক্রয় মূল্য নির্ধারণ করব, সেটা নির্ধারণ করতে আমাদেরকে হিসাব বিজ্ঞান সহায়তা করে থাকে। অর্থাৎ একটা প্রোডাক্টের কাম্য কি বিক্রয় মূল্য হতে পারে সেটা নির্ণয় করতে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা বন্ধুরা পেলাম যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে আমাদের প্রথম পেয়েছিলাম আমরা লেনদেন স্থায়ী লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয় সহায়তা করে, আর্থিক অবস্থা আমরা জানতে পারি হিসাব বিজ্ঞানের মাধ্যমে, মূল্যবোধ ও জবাবদিহি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসে বন্ধুরা, আমরা এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের উপরে আমরা কয়েকটা এমসিকিউ দেখে আসি। দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য 9 কোনটি? এটা কিন্তু রাজশাহী বোর্ড 2015 সালে আমাদের আসছে। তো এখন দেখো বন্ধুরা, আমরা কোনটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলেছিলাম, এর মধ্যে কোনটা উদ্দেশ্য না? দেখো, লেনদেনে স্থায়ী লিপিবদ্ধকরণ, হ্যাঁ, এটা আমাদের কিন্তু প্রথমেই ছিল লেনদেনে স্থায়ী লিপিবদ্ধকরণ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য।
জাল জুয়া চুরি করা না, জাল জুয়া চুরি করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয়। জাল জুয়া চুরি প্রতিরোধ করতে সহায়তা করে হিসাব বিজ্ঞান, অর্থাৎ জাল জুয়া চুরি করাটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয়। আর্থিক ফলাফল নির্ণয়, হ্যাঁ আর্থিক ফলাফল নির্ণয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর্থিক অবস্থা নির্ণয়, এটাও আমরা পড়েছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে আমরা বন্ধুরা এখানে এই এমসিকিউর আমাদের সঠিক উত্তর হবে যে কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয়, জাল জুয়া চুরি করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয়। আমরা বাকিগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থা নির্ণয়। ওকে বন্ধুরা, আমরা আরেকটা এমসিকিউ দেখে আসি যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো। এবারে হিসাব বিজ্ঞান উদ্দেশ্য, এই এমসিকিউগুলো কিন্তু আমাদের বোর্ডে কিন্তু আসছে বন্ধুরা, বোর্ডে কিন্তু এগুলো আমাদের আসছে। এই বোর্ডের এমসিকিউগুলো আমি দেখাচ্ছি তোমাদের রিলেট করে, আমরা টপিক রিলেট করে। তাহলে দেখো, আর্থিক ফলাফল নির্ণয় এটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আর্থিক অবস্থা নির্ণয় এটাও হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, লেনদেনের স্থায়ী হিসাব রাখা এটাও কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে আমাদের তিনটেই কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয় এবং লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, এই তিনটেই আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে আমরা জানতে পারলাম যে এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ এভাবে আসতে পারে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দেখলাম, পাশাপাশি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের উপরে বোর্ড কোশ্চেনের 2টি এমসিকিউ আমরা দেখে নিলাম। বন্ধুরা, আশা করি এভাবে তোমাদের প্রত্যেকটা টপিক আমরা চেষ্টা করব টপিকের সাথে এমসিকিউ গুলো মিলিয়ে দিতে, এবং পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে যে টপিকগুলো যদি আমরা কোনোটা স্কিপ করে যাই, না পড়ি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এমসিকিউ মিস হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আমাদেরকে, আমি গতকালকে বলেছি, হিসাব বিজ্ঞানে ভালো কিছু করতে হলে তোমাদের প্রত্যেকটি টপিক সুন্দরভাবে পড়তে হবে, এবং পড়লেই তোমরা ভালো মানে রেজাল্ট করতে পারবে। আর যদি কোনো বিষয় যদি তোমরা রেখে যাও, তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের নাম্বার মিস হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি আমরা হিসাব বিজ্ঞান কমার্স স্টুডেন্ট, হিসাব বিজ্ঞান পড়তে আসছি। হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে আমাদের বিস্তারিত জানা উচিত, কারণ যার কল্যাণে আমাদের এই সাবজেক্টের এই পড়াশোনা, তাকে আমাদের জানা একটু বেশি জরুরি। তাই আমরা আসি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। এখানে আধুনিক কেন বলা হয়েছে? আসলে আধুনিক বলা হয়েছে এই কারণে যে হিসাব নিকাশ তো আমাদের জীবন থেকেই শুরু হয়। জীবনের সেই আদিকাল থেকে আমাদের হিসাব নিকাশ শুরু হয়েছে, হয়তো বিভিন্ন ফর্মে, বিভিন্ন স্টেজে। কখনো মানুষ দেয়ালে দাগ দিয়ে হিসাব রাখতো, কখনো মানুষ সুতায় গিরা দিয়ে হিসাব রাখতো। তাহলে হিসাবটা কিন্তু সেই আদিকাল থেকেই আমাদের ছিল। হয়তো এই ফরম্যাটই ছিল না, আমরা যে হিসাব করতে এখন হিসাব বিজ্ঞান করছি এই ফরম্যাটই ছিল না, কিন্তু হিসাব কিন্তু জন্ম থেকেই আমাদের এবং পৃথিবীর শুরু থেকেই এই হিসাব আমাদের ছিল। কিন্তু আধুনিক কেন বলা হয়েছে? আধুনিক বলা হয়েছে আমরা বর্তমানে যে হিসাব বিজ্ঞান এখন করে থাকি, হিসাব করে থাকি এখন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা যে আবিষ্কার করেছেন সে তার সম্পর্কে আমরা এখন জানবো। এই জন্য বলা হয়েছে আধুনিক হিসাব বিজ্ঞান। আর সেই সনাতন প্রাচীন হিসাব বিজ্ঞান তো আসলে এরকম কেউ স্পেসিফিক কেউ আবিষ্কার করে না, এটা আমাদের জীবনের তাগিদেই সেই হিসাব আমাদের করতে হয়েছে। তাহলে আমরা আধুনিক হিসাব বিজ্ঞান বলতে বলছি যে আমাদের বর্তমান যে আমরা হিসাব বিজ্ঞান আমরা ব্যবহার করে থাকি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশে, সেই হিসাব বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। তাহলে আসলে বন্ধুরা, এই যে ব্যক্তি যার যে ছবি দেখছো তোমরা, ইনি হলেন আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। তার নাম লুকা ডি পেসিওলি। এবং এই লুকা ডি পেসিওলি সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো, কারণ এই লুকা ডি পেসিওলির উপরে আমাদের বেশ কিছু এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় ইতিমধ্যে এসেছে, অর্থাৎ এটা একটু গুরুত্বপূর্ণ। লুকা ডি পেসিওলি উনি একজন ইতালিয়ান দার্শনিক ছিলেন, ইতালিয়ান দার্শনিক, ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ ছিলেন। তাহলে আমরা কি জানলাম যে হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি, এবং তিনি একজন ইটালির নাগরিক ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন ধর্মযাজক ছিলেন, তিনি একজন গণিত শাস্ত্রবিদ ছিলেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের জানা দরকার, কারণ দেখবে যে একটু পরে যে এমসিকিউগুলো আমাদের বিভিন্ন বোর্ডে আসছে, সেখানে এখান থেকে প্রশ্ন এসেছে। আমরা আরেকটু জেনে নিই, এইটা ছিল সেই লুকা ডি পেসিওলির যে বইতে তিনি এই হিসাব বিজ্ঞান সম্পর্কে লিখেছেন, সেই বইটার নাম আমরা বলে দিচ্ছি সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এট প্রপোর্শনালিটা। একটু কঠিন মনে হচ্ছে, আমি যেহেতু ইটালিয়ান ভাষায় লিখছেন তো এই জন্য সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনি এট প্রপোর্শনালিটা, এই বইটার নাম ছিল এটা, যেটা লুকা ডি পেসিওলি লিখেছিলেন। সে বইয়ের মানে এইগুলো ছিল এরকম।
এবং এটা ছিল ইটালিয়ান ভাষায়। এবং এই বইটা 3টা অধ্যায় ছিল। এই বইটা 3টি অধ্যায় ছিল। এর একটি অধ্যায়তে লুকা ডি পেসিলিও পাটিগণিত সম্পর্কে আলোচনা করেছেন, আরেকটা অধ্যায়তে তিনি জ্যামিতি নিয়ে আলোচনা করেছেন, এবং আর থার্ড পার্টে ছিল, তৃতীয় অংশে ছিল অনুপাত, রেশিও নিয়ে আলোচনা করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে এই বইটা 3টি অধ্যায় বা 3টে চ্যাপ্টার ছিল বইটায়। বইটা কি নাম মনে আছে? লুকা সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এট প্রপোর্শনলিটা। তাহলে এই বইটা 3টা পার্ট ছিল। 3টা পার্টের প্রথম অংশে ছিল পাটিগণিত, দ্বিতীয় অংশে ছিল জ্যামিতি এবং তৃতীয় অংশে ছিল অনুপাত। এই তৃতীয় যে অংশটা আছে সেই অংশটাই মূলত হিসাব বিজ্ঞান, আধুনিক যে হিসাব বিজ্ঞান, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল যে ভিত্তি। তবে আরো কি কয়েকটা ক্লাসে পাবে মূল ভিত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। তিনি এই তৃতীয় অংশে, অনুপাত যেটা অংশ ছিল সেই অংশে এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই আমরা এখন যে হিসাব বিজ্ঞান করব, এই পুরোটাই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই এর এক্সপানশন হয়েছে, এর বিস্তার ঘটেছে। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম এখানে পেলাম যে এই বইটা সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনলিটা, এই বইটা 3টি অধ্যায় ছিল, 3টা পার্ট ছিল। প্রথম পার্টে ছিল পাটিগণিত, দ্বিতীয় পার্টে ছিল জ্যামিতি এবং থার্ড পার্টে ছিল অনুপাত। এবং থার্ড পার্টে, তৃতীয় পার্টে বা তৃতীয় অংশে হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি সেই সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন, যার উপর ভিত্তি করেই আমাদের এই আধুনিক হিসাব বিজ্ঞান যেটা এখন আমরা শিখছি। তাহলে বন্ধুরা এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন হলো যে যেহেতু এই বইটা প্রথম অংশ পাটিগণিত, দ্বিতীয় অংশ জ্যামিতি এবং তৃতীয় অংশ অনুপাত, তাহলে আমরা এই বইটা সম্পর্কে কি ধারণা পাই? এটা কি ধরনের হতে পারে? এটা একটা, যেহেতু পাটিগণিত, বীজগণিত এবং অনুপাত আছে, তাহলে এটা একটা গণিত ছাত্র। আমরা জানছিলাম যে লুকা ডি পেসিলিও একজন ধর্মযাজক, একজন আমরা কি জেনেছিলাম, তিনি একজন ধর্মযাজক ছিলেন, তিনি একজন ধর্মযাজক দার্শনিক ছিলেন এবং গণিত শাস্ত্রবিদ ছিলেন। তাহলে যেহেতু সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনলিটা যে বইটা, সে বইটা 3টে পার্ট আছে। এক পার্টে পাটিগণিত, এক পার্টে জ্যামিতি এবং এক পার্টে অনুপাত যেহেতু উনি লিখেছেন, সেহেতু এই বইটাকে আমরা বলতে পারি এই বইটা কি ধরনের বই? এই বইটা একটা গণিত শাস্ত্রের বই এটা। তাহলে বন্ধুরা এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট যে এই বইটা ছিল একটা গণিত শাস্ত্রের উপরে বই। তাহলে আমরা জানতে পারলাম বন্ধুরা যে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি। আমি বারবার রিপিট করতেছি কারণ আমার রিপিটেই যেন তোমাদের অন্তরে গেঁথে যায় এই তথ্যগুলো। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি, তিনি ইটালিয়ান একজন ধর্মযাজক, দার্শনিক এবং গণিত শাস্ত্রবিদ ছিলেন। এবং তিনি যে বইটা লিখেছেন সে বইটার নাম হলো লুকা ডি সে বইটা ছিল সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনলিটা। এবং বইটি 3টি অধ্যায় ছিল। এর প্রথম অধ্যায় পাটিগণিত, দ্বিতীয় অধ্যায় জ্যামিতি এবং তৃতীয় অধ্যায় অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই তৃতীয় অধ্যায়ের একটা জায়গায় গিয়ে আমাদের যে আধুনিক হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তি, সেই দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আমাদের আলোচনা আছে। এই দুতরফা দাখিলা পদ্ধতি মূল ভিত্তিটা তিনি এখানে লেখেন। এবং এই দুতরফা দাখিলের উপর ভিত্তি করেই আমাদের বর্তমানে যে আমরা হিসাব বিজ্ঞান করে থাকি, এটার বিস্তার, এটার প্রসার, এটার শাখা প্রশাখা যা হয়েছে এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই। যেহেতু বইটি পাটিগণিত, জ্যামিতি এবং অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বইটি ছিল গণিত শাস্ত্র বা এটা ম্যাথমেটিক্স একটা বই ছিল। তাহলে আমরা এটি কোন ধরনের বই ছিল? এটা একটি ম্যাথমেটিক্যাল বই ছিল। তাহলে আসি বন্ধুরা, এই দেখো এই শুধুমাত্র হিসাব বিজ্ঞানের জনকের উপরে, তার তথ্যের উপরে আমাদের বেশ কয়েকটা এমসিকিউ এখানে কিন্তু চলে আসছে। দেখো হিসাব বিজ্ঞানের জনককে, নিশ্চয়ই এখন তোমাদেরকে নতুন করে বলতে হবে না হিসাব বিজ্ঞানের জনককে। এখানে জিআর ব্র্যাডলি বয়, আরএন কার্টার, লুকা পেসিওলি অ্যান্ড হারম্যানসন। আমরা জানি যে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির জনক, আধুনিক হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির জনক এবং আধুনিক হিসাব বিজ্ঞানের জনক যিনি, সেটি হলেন লুকা ডি পেসিওলি। বন্ধুরা এরপর দেখো আরো আছে লুকা পেসিওলি পেশায় কি ছিলেন? দিনাজপুর 2017 সালে আসলে। আমরা 3টা ওনার পেয়েছি। উনি ছিলেন দার্শনিক, ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ। দেখি এখানে কি আছে, ধর্মযাজক, চিকিৎসক, বিজ্ঞানিক, জ্যোতির্বিদ।
তিনি জ্যোতির্বিদ ছিলেন না, তিনি বিজ্ঞানী ছিলেন না, তিনি চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন ধর্মযাজক, তিনি ছিলেন দার্শনিক এবং গণিত শাস্ত্রবিদ। যেহেতু এখানে ধর্মযাজক আছে, অর্থাৎ এটাই হয়তো আমাদের কারেক্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে কিন্তু এই তিনটাই। তিনি ছিলেন একজন ধর্মযাজক, তিনি ছিলেন একজন দার্শনিক এবং তিনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। তাহলে এখানে যেহেতু ধর্মযাজক আছে, এটি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে বন্ধুরা আমরা পরবর্তী এমসিকিউ দেখি, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? আমরা জানি যে লুকা ডি পেসুলিও কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় দার্শনিক ছিলেন, কোথায় উনি ধর্মযাজক ছিলেন? ওনার ইটালিতে ওনার জন্ম ছিল, কারণ উনি ইটালিয়ান ধর্মযাজক ছিলেন। তাহলে ওনার জন্ম ইটালিতে। তাহলে আমরা জানতে পারলাম বন্ধুরা যে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থলটা হলো ইটালিতে। অর্থাৎ লুকা ডি পেসুলিও ইটালির নাগরিক ছিলেন, তিনি সেখানেই তার বইতে এই দুটো দাখিলে বলতে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ আমরা এখানে আমাদের স্পষ্ট এখানে প্রতীয়মান হয় যে তিনি একজন ইটালিয়ান নাগরিক ছিলেন। তাহলে ইটালি হবে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল। এরপর দেখি বন্ধুরা, কোন শাস্ত্র থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে? নিশ্চয়ই তোমরা এবার পারবা, কারণ যেহেতু সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনালিটি এই বইটার একটা অংশে জ্যামিতি, একটা অংশে অনুপাত এবং আরেকটা অংশে পাটিগণিত ছিল। তাহলে এটা আসলে গণিত শাস্ত্র ছিল। তাহলে আমরা কোন শাস্ত্র থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে? গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র, পদার্থ শাস্ত্র এবং দর্শন শাস্ত্র। নিশ্চয়ই তোমরা এখন পারবা, এটা গণিত শাস্ত্র থেকে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। বন্ধুরা আমরা এখন কি শিখলাম? প্রথমে শিখলাম হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, দ্বিতীয় স্টেপে শিখলাম আধুনিক হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম, এবং এরপরে আমরা জানবো হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশটা কিভাবে হয়েছে, কিভাবে এর ডেভেলপটা হলো বিভিন্ন স্তরে, এটা আমরা জেনে নেব। দেখো বন্ধুরা, হিসাব বিজ্ঞানের যে ক্রমবিকাশ ডেভেলপমেন্টটা, এটাকে চারটা স্তরে ভাগ করা হয়েছে। এর প্রথম স্তর হলো আদিকাল। আদিকাল বলতে বোঝায় মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত। 1494 সাল পর্যন্ত কেন বলা হয়েছে? কারণ আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কিন্তু 1494 সালে। এটা তোমাদের জানা দরকার যে সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনালিটি যে বইটা লুকা ডি পেসুলিও লিখেছিলেন, সেটা ছিল 1494 সাল। সেই 1494 সালের পর থেকে কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তাহলে এর আগ পর্যন্ত, মানব সভ্যতার আগ থেকে শুরু থেকে 1494 সাল পর্যন্ত আমরা হিসাব বিজ্ঞানের আদিকাল বলি। এই আদিকালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রস্তর যুগ, একটা হলো প্রাচীন যুগ, একটা হলো বিনিময় যুগ, একটা হলো মুদ্রা যুগ। তাহলে আমরা প্রথমে আসবো যে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা আদিকাল, এবং আদিকালের সময়ব্যাপী হবে মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত। এই সময় পর্যন্তকে হিসাব বিজ্ঞানের আদিকাল বলা হয়। এই আদিকালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রস্তর যুগ। প্রস্তর যুগ হলো এ সময় মানুষ গুহায় বসবাস করত। প্রস্তর যুগটাকে বলা হয়েছে মানুষ এই সময় গুহায় বাস করত, এবং তখন তারা পশু পাখি শিকার করত, পশু পাখি শিকার করে খেত। এইটাই ছিল তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং কয়টা পশু শিকার করলো, কয়টা খেলো, এটা এবং কয়টা রয়ে গেল, এই বিষয়গুলো তারা পাথরে দাগ কেটে কেটে তারা হিসাব রাখতো। তাহলে প্রস্তর যুগটা ছিল এরকম যে মানুষ তখন গুহায় বসবাস করত, এবং তখন তারা শুধুমাত্র তাদের পশু শিকার করাই ছিল তাদের প্রধান কাজ। তারা কয়টা পশু শিকার করলো, কয়টা তারা খেয়ে ফেললো, কয়টা পশু আসছে, এই সমস্ত বিষয় তারা হিসাব রাখতো, এবং সেটা করতো পাথরের দাগ কেটে কেটে। এরপর প্রাচীন যুগ। প্রাচীন যুগে মানুষ গুহা থেকে মানুষের বসবাসের জায়গাটা শিফট করলো। কোথায় চলে গেল? সমতল ভূমিতে চলে আসলো, এবং সমতল ভূমিতে এসে তারা কিছু কৃষি কাজ করা শিখলো। তাহলে এবং তখন মানুষ পশু শিকারের পাশাপাশি কিছু ফলমূল উৎপাদন, কিছু কৃষিকাজ তারা শিখলো। এই সময়টাকে বলা হয় প্রাচীনকাল। এবং তারা এই ফসলের হিসাব রাখতো। সেক্ষেত্রেও তারা দেয়ালে দাগ কেটে বা তারা হিসাব রাখতো কি পরিমাণ ফসল উৎপাদন করছে এবং কি পরিমাণ তাদের ফসল রয়ে গেল। এই যুগটাকে বলা হয় প্রাচীন যুগ। অর্থাৎ এখানে মানুষ গুহা থেকে তারা চলে গেল সমতল ভূমিতে, এবং পশু শিকারের পাশাপাশি মানুষ কৃষিকার্যে সম্পৃক্ত হলো। এগুলো আদিকাল। আদিকালে আরো দুইটা যুগ আছে, সেটা হলো বিনিময় যুগ আর একটা হলো মুদ্রা যুগ। এবং আমরা জানি বন্ধুরা, আদিকাল বলতে আমরা কোন সময়কে বোঝাচ্ছি? যে মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত। এই বিনিময় যুগ, এই যুগে মানুষ
যেহেতু মানুষ এখানে কৃষিকাজ করা শুরু করলো, মানুষের চাহিদা একটু বেড়ে গেল, তখন মানুষ বিনিময় করতেছে, একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা দ্রব্য বিনিময় করতেছে। এই সময়টাকে বলা হয় বিনিময় যুগ। এই সময় মানুষ বিনিময় করা শুরু করলো এবং শেষকালের সময় মানুষ মাটির দাগ কেটে, তারপর দেয়ালে রং দিয়ে এবং রশিতে গিরা দিয়ে, এই সময় মানুষ রশিতে গিরা দিয়ে, দেয়ালে দাগ কেটে এবং দেয়ালে রং দিয়ে এবং মাটিতে দাগ দিয়ে তারা হিসাব রাখতো। অর্থাৎ বিনিময় প্রথাটা সময় মানুষের এই হিসাবের এই পর্যন্ত মানুষ বিস্তার ঘটে। বিনিময় প্রথা নানা অসুবিধার পর অনেক বিনিময় প্রথা যখন নানা রকম সমস্যা সৃষ্টি হলো, তখন শুরু হলো মুদ্রা যুগ। এই মুদ্রা যুগে মানুষের ব্যবসা বাণিজ্যের মোটামুটি ভালো ব্যাপক প্রসার শুরু হয় এই মুদ্রা যুগে এবং এই সময় মানুষ ধারে পণ্য ক্রয় বিক্রয় শুরু করে এবং এই সময় মানুষ হিসাব রাখত। তবে এই সময় মানুষ বেশ ভালোভাবে হিসাব রাখত, তবে সেটা বিজ্ঞানসম্মত ছিল না। অবৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ এই মুদ্রা যুগে হিসাব রাখত। অর্থাৎ এই সময় মানুষ টাকা পয়সা বা মুদ্রার লেনদেনের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করত, পণ্য ধারে ক্রয় করত, বিক্রয় করত এবং তখন মানুষ হিসাব মোটামুটি ব্যাপকভাবে হিসাব রাখা শুরু করেছে। তবে সে হিসাবটা বিজ্ঞানসম্মত ছিল না। বিজ্ঞানসম্মত হিসাব শুরু হয় 1494 সালের পর থেকে। তাহলে আমরা বন্ধুরা প্রথমে জানলাম যে আদিকাল মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত এবং আদিকালটাকে আবার 4টা যুগে ভাগ করা হয়েছে: প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ এবং মুদ্রা যুগ। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি জেনে নিলাম। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় যে ক্রমবিকাশ, সেটা হলো প্রাক বিশ্লেষণ কাল। সেটা 1495 সাল, অর্থাৎ 1490 সালের পর থেকে 1495 সাল থেকে 18 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্রাক বিশ্লেষণ কাল। এই সময় দ্রুতভাবে দাখিলের পদ্ধতি উদ্ভব হয়, কারণ আমরা জানি যে 1494 সালে লুকা ডি প্রেসিলিও দ্রুতভাবে দাখিলের পদ্ধতি প্রচলন করেন বা উদ্ভব করেন। এ সময় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার শুরু হয়, ব্যবসা বাণিজ্যের জটিলতাও দেখা যায়। যত ব্যবসা বাণিজ্য প্রসার শুরু হয়, তত ব্যবসা বাণিজ্যের মধ্যে জটিলতা দেখা দেয় এবং দ্রুতভাবে দাখিলের পদ্ধতি অনুসরণ করে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। সেই 1490 সাল থেকে 18 সাল পর্যন্ত এরকম হিসাব নিকাশ চলতে থাকে দ্রুতভাবে দাখিলের পদ্ধতি অনুসরণ করে। হিসাব বিজ্ঞানের পরবর্তী যে ক্রমবিকাশ, সেটা হলো বিশ্লেষণ কাল। সেই কালটাকে বলা হয় 1801 সাল থেকে 1950 সাল পর্যন্ত। 1801 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই সময় দ্রুতভাবে দাখিলের পদ্ধতি কল্যাণে হিসাব বিজ্ঞানের ব্যাপক প্রসার শুরু হয় এবং সেখানে আমরা এই সময় হিসাব বিজ্ঞান নানা শাখারও উদ্ভব হয় এবং অনেক শাখা সৃষ্টি হয় এবং এ ধরনের এখানে এই দ্রুতভাবে দাখিলের পদ্ধতি নিয়ে নানা রকম বিশ্লেষণ শুরু হয় এবং বিশ্লেষণ শুরু হয় যেহেতু ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়। যাতে যখন ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হিসাবের মধ্যে অনেক প্রকার জটিলতা দেখা যায়। এই জটিলতাকে নিরসনের জন্য ব্যাপক বিশ্লেষণ শুরু হয় এবং বিশ্লেষণের পাশাপাশি হিসাব বিজ্ঞানের কিছু কিছু পোশাকাও সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের এই সময়টা ছিল গোল্ডেন যুগ। এই সময় মূলত হিসাব বিজ্ঞানের অর্থাৎ দ্রুতভাবে দাখিলের পদ্ধতির ব্যাপক ব্যবহার এবং বিশ্লেষণ শুরু হয়। এবং হিসাব বিজ্ঞানের যে বর্তমান যে কালটা আমরা বলি, যেটা হলো 1900 শতাব্দীর মাঝামাঝি থেকে এখন পর্যন্ত, এই সময়টাকে বলা হিসাব বিজ্ঞানের আধুনিক কাল। এই আধুনিক কালে হিসাব বিজ্ঞানের প্রসারটা আরো ব্যাপক। এই সময় হিসাব বিজ্ঞানে শুরু হয় বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার। হিসাব বিজ্ঞানে শুরু হয় প্রযুক্তি ব্যবহার, কম্পিউটার চলে আসে এবং নানান রকমের বিশ্লেষণ শুরু হয় এবং এই সময় মানুষ হিসাব বিজ্ঞান থেকে তথ্য পেতে চায়, তথ্য নিতে চায়, অর্থাৎ তথ্যের উপর গুরুত্ব চলে আসে, কারণ তথ্য দিয়ে মানুষ নানা রকম পরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হয়। তথ্যের উপরে ব্যাপক নির্ভরতা দেখা যায়। হিসাব বিজ্ঞানের নতুন নতুন শাখা উদ্ভব হয়। সেই শাখাগুলোর মধ্যে আমরা যেটা পাবো, আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের নানান দিকে উইন্ডো বা জানলা উন্মোচিত হয়। এবং এই সময়ে মূলত হিসাব বিজ্ঞানে মানুষ তথ্যের উপর গুরুত্ব দেয়, তথ্য বিশ্লেষণের উপর গুরুত্ব দেয় এবং এই তথ্য এবং বিশ্লেষণ নিয়েই হিসাব বিজ্ঞানের এখন এই বর্তমান যে জায়গাটাতে আছে, সেখানে কম্পিউটার ব্যবহার, অর্থাৎ হিসাব বিজ্ঞান এখন একটা বিশাল একটা ব্যাপ্তি হয়ে গেছে। এবং এই ব্যাপ্তি হওয়ার ফলে কি হয়েছে, আধুনিক সময়
হিসাব বিজ্ঞান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা হিসাবেও স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মধ্যে হিসাববিদ নামে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই উচ্চ মানের একটা পেশা সৃষ্টি হয়েছে এই হিসাব বিজ্ঞান। তাহলে বন্ধুরা আমরা যেটা পেলাম, যেটা হিসাব বিজ্ঞানের আমরা 4টা স্তর পেলাম, ক্রমবিকাশের 4টা স্তর পেলাম। একটা হলো আধুনিক কাল, একটা হলো আদিকাল। আদিকালটা ছিল আমাদের মানব সভ্যতা থেকে শুরু করে 1494 সাল পর্যন্ত, এবং আদিকালটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি: বিনিময় যুগ, মুদ্রা যুগ, একটা ছিল প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ এবং মুদ্রা যুগ। এরপরে আসছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় স্টেজ বা ক্রমবিকাশের দ্বিতীয় স্টেজটা ছিল প্রাক বিশ্লেষণ কাল, ছিল 1494 সাল থেকে 18 সাল পর্যন্ত। বন্ধুরা তোমাদের এই সালগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে প্রাক বিশ্লেষণ কাল ছিল কখন, কোন সময়টা প্রাক বিশ্লেষণ কাল ছিল, এরকম এমসিকিউ আমাদের আছে। এরপর দেখবা বিশ্লেষণ কালটা শুরু হয়েছে 1801 সাল থেকে 1950 সাল পর্যন্ত, এবং হিসাব বিজ্ঞানের আধুনিক কালটা বলা হয় 1951 সাল থেকে বর্তমান সময়কে হিসাব বিজ্ঞানের আধুনিক সময় বলা হয়। এই বিষয়গুলো তোমাদের একটু জানা দরকার, একটু মনে রাখা দরকার। দেখো এখানে একটা এমসিকিউ আছে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক বিশ্লেষণ কাল কোনটি? দেখো আমি একটু আগে বলেছি যে এরকম এমসিকিউ বোর্ডে আসে, এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এই ধরনের কোশ্চেন আসছে, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক বিশ্লেষণ কাল কোনটি? তাহলে আমরা জানি যে 1494 সালের পর থেকে 18 সাল পর্যন্ত এই সময়টাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক বিশ্লেষণ কাল। বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞানের কিছু পরিভাষা আমরা জানবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। হিসাব বিজ্ঞানের কিছু পরিভাষা আছে, সেই পরিভাষাগুলো নিয়ে একটু আমরা কথা বলি। যে আমরা গতকালকে বলছিলাম হিসাব বিজ্ঞানের কি তথ্য ব্যবস্থা, এটা একটা হিসাব বিজ্ঞানের পরিভাষা। হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবস্থা, হিসাব বিজ্ঞান ব্যবসায় ভাষা, এটা আমরা বলছিলাম যে হিসাব বিজ্ঞান ব্যবসায় ভাষা। আমি আমার মনের ভাব, মানুষ আমরা মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ইউজ করি, সেরকম ব্যবসা প্রতিষ্ঠানে মনের ভাব অর্থাৎ তার ভিতরে কথাগুলো আমরা জানতে পারি হিসাব বিজ্ঞানের মাধ্যমে। যে ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ বিক্রি করলো, কি পরিমাণ পণ্য ক্রয় করলো, কি পরিমাণ বেতন দিল, কি পরিমাণ ভাড়া দিল, কি পরিমাণ তাদের সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ প্রফিট হলো, এই সমস্ত যে মনের ভিতরে কথাগুলো, ব্যবসা প্রতিষ্ঠানে মনের ভিতরে কথাগুলো আমরা জানতে পারি হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিভাষা, এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে যে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা। কারণ আমরা মানুষ যখন মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করি, ব্যবসা প্রতিষ্ঠান তার মনের ভাবগুলো হিসাব বিজ্ঞানের মধ্যে প্রকাশ করে, এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের একটি তথ্য ব্যবস্থা, এটা আমরা গতকালকে বলেছি যে হিসাব বিজ্ঞানের মূল র মেটেরিয়াল কাঁচামাল হলো লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু হলো লেনদেন। এই লেনদেনগুলোকে কয়েকটা স্টেজে প্রসেসিং করে, গত ক্লাসে আমরা দেখেছিলাম, প্রসেসিং করে সে আসলে তথ্য দেয়। তাহলে হিসাব বিজ্ঞানের কাজ হলো লেনদেনকে প্রসেসিং করে সে তথ্য দেয়, এই জন্য হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বলা হয়। এটাও হিসাব বিজ্ঞানের একটি পরিভাষা। হিসাব বিজ্ঞানের একটি প্রক্রিয়া, এই যে আমরা বলছি যে লেনদেনকে সে কি করে, প্রক্রিয়া করে বিভিন্ন স্টেজগুলো আমরা গতকালকে দেখেছিলাম। লেনদেনগুলোকে জাবেদা করে, খতিয়ান করে, এগুলো হিসাব বিজ্ঞানের টার্ম। এবং এই যে জাবেদা, খতিয়ান, রমিল, এইগুলো নিয়ে কিন্তু তোমাদের আলাদা আলাদা একটা অধ্যায় আছে। প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু একটা আলাদা অধ্যায় তোমাদের। জাবেদা ইংরেজি জার্নাল, রমিল, খতিয়ান, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, বিশ্লেষণ, এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে কি আসে, তথ্য আসে। এই যে লেনদেনকে প্রসেস করে যে তথ্য সরবরাহ করে, এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি প্রক্রিয়া বা প্রসেস। হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। আমাদের সমাজের সর্বস্তরে হিসাব বিজ্ঞানের ব্যবহার আছে, সর্বক্ষেত্রে আমাদের হিসাব বিজ্ঞানের ব্যবহার আছে। এবং আমরা যারা হিসাব বিজ্ঞান জানি না তারাও কিন্তু প্রতিদিন আমরা, এমনকি একজন রিক্সাওয়ালা, একজন চার দোকানদারও কিন্তু সে হিসাব রাখে। অর্থাৎ যেহেতু সমাজের সর্বস্তরে এই হিসাব বিজ্ঞান প্রচলিত আছে, এই জন্য হিসাব বিজ্ঞানটাকে বলা হয় একটা সামাজিক বিজ্ঞান। এটাও একটা হিসাব বিজ্ঞানের পরিভাষা। আর একটা পরিভাষা আছে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়। কলা বলতে আর্টস বোঝাচ্ছে এবং বিজ্ঞান তো সায়েন্স। হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা যে হিসাব বিজ্ঞান শিখবো বা করবো, এর মধ্যে কিছু কলা কৌশল আছে, এই জন্য এটাকে বলে কলা। আবার কিছু সায়েন্টিফিক, যেমন আমরা যেমন বিজ্ঞানে যেমন কিছু সূত্র ইউজ করি, যেমন সূত্রগুলো একদম প্রমাণিত,
সেই রকম হিসাব বিজ্ঞানের কিছু সূত্র ইউজ করা হয়। তাহলে একদিকে কিছু কলা কৌশল অবলম্বন করা হয়, অন্যদিকে কিছু বিজ্ঞানের সূত্রের মতো কিছু সূত্র ব্যবহার করা হয়। এই জন্য হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয় বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়ের সংমিশ্রণ। তাহলে এগুলো আমাদেরকে জানতে হয় বন্ধুরা, যে হিসাব বিজ্ঞানের পরিভাষাগুলো। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা। কেন ব্যবসায়ের ভাষা? যে আমরা মানুষরা যেমন মনের ভাব প্রকাশ করি, ভাষার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান তার মনের কথাগুলো, ভিতরের কথাগুলো হিসাব বিজ্ঞানের মধ্যে প্রকাশ করে। এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায় ভাষা। এটা কি তথ্য ব্যবস্থা? কারণ হিসাব বিজ্ঞান লেনদেনগুলোকে প্রসেস করে তথ্য সরবরাহ করে থাকে, এবং যেহেতু এটা লেনদেনগুলোকে প্রসেস করে, প্রক্রিয়া করে, এই জন্য হিসাব বিজ্ঞানকে একটি প্রক্রিয়া বলা হয়। হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, যেহেতু সমাজের সর্বস্তরে হিসাব বিজ্ঞানের প্রয়োগ আছে, প্রয়োজন আছে, ব্যবহার আছে, এই জন্য এটাকে বলা হয় একটি সামাজিক বিজ্ঞান। আর হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান, কারণ হিসাব বিজ্ঞানে আমরা কিছু কলা কৌশল ইউজ করি, আবার বিজ্ঞানের মতো কিছু সূত্র ইউজ করি। এই জন্য হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয় বলা হয়। তো বন্ধুরা, আমরা কয়েকটা এমসিকিউ দেখে দেখি হিসাব বিজ্ঞান কি নামে অভিহিত করা হয়। হিসাব ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, বিবরণী ব্যবস্থা। আমরা একটু আগে বলছি হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। এমসিকিউগুলো দেখে নিও। হিসাব বিজ্ঞান কি? কলা, বিশুদ্ধ বিজ্ঞান, কলা ও বিজ্ঞান, আচরণগত বিজ্ঞান। তো আমরা একটু আগে বলেছি হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান, কারণ এখানে কিছু কলা কৌশল অবলম্বন করা হয়, আবার বিজ্ঞানে কিছু সূত্র আমরা ব্যবহার করে থাকি। এই জন্য হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয় বলা হয়। হিসাব বিজ্ঞান একটি সাধারণ বিজ্ঞান, নীতি বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। আমরা কোন বিজ্ঞানের কথা বলছিলাম? আমরা বলছিলাম এটা সামাজিক বিজ্ঞান, অর্থাৎ হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। আমরা একটা টার্ম শিখে নিই বন্ধুরা। এইটা আমি গতকাল যে গ্যাপ, GAAP গ্যাপ, এই টার্মটা খুব অ্যাকাউন্টিং এর খুব একটা গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমরা পরবর্তী ক্লাসে বলতে পাবো। এটা একটা ফুল ফর্মটা আমরা একটু জেনে নিই। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অর্থাৎ গ্যাপ। গ্যাপের ফুল ফর্ম শুধু যে এইটাই জেনে রাখো, আমরা গ্যাপ নিয়ে বিশাল আলোচনা আছে আমাদের। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, গ্যাপ। আশা করি তোমাদের এটা মনে থাকবে, ভুলে যাবে না। ওকে বন্ধুরা, আজকে আমাদের প্রায় সময় শেষ, আমাদের কন্টিনিউ প্রায় শেষ। আশা করি আগামীকাল ঠিক একই সময় আমাদের আবার ক্লাস আছে। সেই ক্লাসে তোমাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং তোমরা একটু দেখে নিও। যেহেতু এখানে আজকে যে আমাদের আলোচনা ছিল, সেই আলোচনায় কিন্তু বেশ কিছু এমসিকিউ পরীক্ষা ইতিমধ্যে এসেছে, এবং এমসিকিউ আসার মতো কিছু বিষয়ও আছে। অর্থাৎ বন্ধুরা, প্রয়োজনে আবার একটু রিভিউ করে দেখে নিও। আর একটা বিষয় হলো, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। তাহলে আমরা আগে নিজেদেরকে ভালো করে চেনার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। ওকে, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আগামীকাল আবার ঠিক 10টায় তোমাদের সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।